কুসুমতলির জঙ্গলে মিনু নামে এক পাখি তার মেয়ে টুনিকে নিয়ে বাস করত। মিনুর স্বামী মারা যাওয়ার পর থেকে মিনু একা একাই তার একখণ্ড জমিতে তরমুজের চাষ করে আর তার সংসার চালায়। টুনি, এই টুনি, এত বড় মেয়ে হয়ে ও এখনো ঢ্যাং ঢ্যাং করে ঘোরাফেরা করা বাদ দিল না। কদিন পরে যে আমি মেয়েটাকে কিভাবে বিয়ে দিব তা কে জানে। এমন সময় সেখানে টুনি চলে আসে আর মিনুকে বলে, কি হয়েছে মা, তুমি আমাকে এত ডাকছো কেন? এত যে বেলা হয়েছে, তার রান্নাটা কে করবে শুনি? এদিকে যে আমার আবার জমিতে যাওয়ার সময় হয়ে গেল রে। তুমি তোমার কাজে চলে যাও তো মা, আমি রান্না করে তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে আবার সকালের খাবারটা যেন দুপুরে আমাকে না খেতে হয়। এরপর মিনু তার তরমুজের জমিতে চলে যায়। এদিকে টুনি রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। এরপর রান্না শেষ করে টুনি তার মায়ের জন্য খাবার নিয়ে জমিতে চলে আসে। মা, নাও, তুমি তোমার খাবারগুলো খেয়ে নাও তো, আমি বরং একটু সুখীর বাড়ি থেকে ঘুরে আসছি। এক থাপ্পড়ে আমি তোর গাল ফাটিয়ে দিব বলে দিলাম। ঢ্যাং ঢ্যাং করে না নেচে আমার সাথে জমিতে কাজ কর। মায়ের বকুনি টুনি চুপচাপ তরমুজের জমিতে কাজ করতে থাকে। এদিকে মিনু খেয়ে একটু বিশ্রাম নিতে থাকে। এদিকে টুনি কাজ করতে করতে তার সামনের ঝোপটাকে একটু নড়াচড়া করতে দেখে। এই গাছগুলো এভাবে নড়ছে কেন? নিশ্চয়ই এর মাঝে কিছু একটা আছে, আমি বরং একটু দেখে আসি গিয়ে। এই বলে টুনি ধীরে ধীরে ঝোপের দিকে এগিয়ে যায় আর ঠাস করে ঝোপের পাতাগুলো সরিয়ে ফেলে। টুনি ঝোপের গাছগুলো সরাতেই ওর চোখ কপালে উঠে যায়, কারণ একটা তান্ত্রিক টুনির দিকে খুবই রাগান্বিত হয়ে তাকিয়ে আছে। মূর্খ, মূর্খ পাখি কোথাকার, এত বড় সাহস তোর! তুই আমার ধ্যান ভঙ্গ করলি, আজ তো এর শাস্তি আমি তোকে দিয়ে ছাড়বো। না মানে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমার কাছে এমন ভুলের কোনো ক্ষমা নেই। আমি তোকে শাস্তি হিসেবে এই গাছে ধরে থাকা তরমুজে বন্দি করে রাখবো, সেখান থেকে তুই কখনো বের হতে পারবি না। এই বলে তান্ত্রিক টুনিকে গাছে থাকা একটা তরমুজের ভিতর বন্দি করে আর তখনই মিনু সবটা দেখে ফেলে। এরপর মিনু তান্ত্রিকের কাছে এসে বলে, বাবা, এটা আপনি কি করলেন? আমার মেয়েটা যে বুঝতে পারেনি বাবা। তোর মেয়ে ইচ্ছে করে আমার ধ্যান ভাঙিয়েছে, আর তার শাস্তি তো পেতেই হবে। ও না বুঝে আপনার ধ্যান ভাঙিয়ে ফেলেছে বাবা। আপনি দয়া করে আমার মেয়েটাকে মুক্ত করে দিন। আমি একজন মা হয়ে আপনার কাছে হাত জোড় করছি বাবা। একজন মায়ের আর্তনাদ আপনি ফিরিয়ে দিবেন না বাবা, দিবেন না। বেশ, তুই যখন এত করে বলছিস, তখন আমি তোর মেয়েকে ক্ষমা করে দিলাম, কিন্তু তোর মেয়েকে মুক্ত করার ক্ষমতা আমার নেই। তবে মুক্তি পাওয়ার উপায় আমি বলে দিতে পারি। বলুন বাবা, বলুন, কি করলে তরমুজে বন্দি টুনিকন্যা মুক্তি পাবে? পাহাড় আর নদী পাড়ি দিয়ে যেতে হবে বিষাক্তপুর জঙ্গলে, আর সেই জঙ্গলের ঠিক মাঝবিন্দুতে আছে এক শুভ্র ফুলের গাছ। ওই শুভ্র ফুল যদি এনে রস করে তরমুজের উপর দেওয়া যায়, তবেই তোর মেয়ে আবার মুক্ত হয়ে যাবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি যাব ওই বিষাক্তপুর জঙ্গলে আর নিয়ে আসবো সেই সাদা শুভ্র ফুল। এরপর তরমুজে বন্দি টুনিকন্যার মা উড়ে উড়ে পাহাড়ে যায় আর পাহাড় পেরিয়ে যায় নদীর উপর। এরপর মিনু নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, এ তো বড় খরস্রোতা নদী, আর কুমিররাও তো উথাল পাতাল করছে। এই নদী আমি পাড়ি দিব কি করে? কিন্তু না পাড়ি দিয়ে তো আমার কোনো উপায় নেই। আমি যদি ওই শুভ্র ফুলের কাছে যেতে না পারি আর সেই ফুল আনতে না পারি, তাহলে তো আমি আমার মেয়েটাকে কোনোভাবেই বাঁচাতে পারবো না। না, আর দাঁড়িয়ে থাকলে আমার চলবে না। এসব ভেবে মিনু নদীর জলে পা রাখে আর অমনি একটা বড় কুমির মিনুর দিকে ধেয়ে আসে। খেও না আমাকে কুমির দাদা, আমি যে অনেক বিপদে পড়ে এখানে এসেছি। তোর বিপদ শুনে আমি কি করব? আমার যে খিদে পেয়েছে, আমি এক্ষুনি তোকে খেয়ে ফেলবো। দোহাই লাগে কুমির দাদা, দোহাই লাগে, তুমি আমার কথাগুলো একটু শোনো। আর যদি তোমার সন্তান বিপদে থাকতো, তাহলে কি তুমি চুপ করে থাকতে পারতে বলো? তুই আমাকে আমার সন্তানের উদাহরণ দিলি, এবার বলতো
কেন এসেছিস এই ভয়ানক নদীর বুকে? এক তান্ত্রিক আমার মেয়েটাকে তরমুজে বন্দি করেছে, আর সেই তরমুজে বন্দি টুনিকন্যাকে বাঁচানোর মাত্র একটা উপায় হলো বিষাক্তপুর জঙ্গলের শুভ্র ফুল। আর আমি সেই ফুল নেওয়ার জন্যই এসেছি গো। কুমির দাদা, তুমি আমাকে একটু সাহায্য করো দাদা। তুই যখন এতই বিপদে আছিস তখন আমি তোকে সাহায্য করব। তুই এখন আমার পিঠে এসে বস, আমি আমার পিঠে করেই তোকে এই নদী পার করে দিচ্ছি। এরপর মিনু কুমিরের পিঠে চড়ে বসে, আর কুমির মিনুকে পিঠে নিয়ে খরস্রোতা নদী পাড়ি দেয়। এরপর ডাঙায় এসে মিনুকে নামিয়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ কুমির দাদা। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমি তোর জন্য এখানে অপেক্ষা করছি। তুই শুধু ফুল নিয়ে ফিরে আয়। এরপর মিনু বিষাক্তপুর জঙ্গলের ভিতরের দিকে যেতে থাকে, কিন্তু যেতেই হঠাৎই মিনুর সামনে একটা বাঘ এসে হাজির হয়। কি সুন্দর সুবাস! সে কতদিন পর যে এমন পাখির মোমো গন্ধ পেলাম। এবার তাহলে মজা করে একটু পাখির মাংস খাওয়া যাবে। বাঘ মামা, আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি, তুমি দয়া করে আমাকে খেও না বাঘ মামা। কি এমন বিপদে পড়ে এখানে এসেছিস, বল তো শুনি। আমার মেয়েটাকে তান্ত্রিক তরমুজে বন্দি করেছে। এরপর মিনু বাঘকে সব ঘটনা খুলে বলে। সব শুনে বাঘের ভীষণ মায়া হয়। এরপর বাঘ মিনুকে বলে, তোর কথা শুনে আমি আমার চোখের জল আর ধরে রাখতে পারলাম না। তোর কোনো চিন্তা নেই, আমি তোকে খাবো না। চল, আমি তোকে সেই শুভ্র ফুলের কাছে নিয়ে যাই। এরপর বাঘ মামা মিনুকে শুভ্র ফুলের কাছে নিয়ে যায়। এরপর মিনু সেই ফুলের গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে বাঘের সাথে নদীর পার অব্দি চলে আসে। বাঘ মামা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে অনেক সাহায্য করেছো। আমি এবার তবে আসি। ঠিক আছে, ঠিক আছে। এরপর মিনু কুমিরের পিঠে চড়ে খরস্রোতা নদী পার হয়ে আসে। এরপর কুমিরকে বিদায় জানিয়ে তাদের তরমুজের জমিতে ফিরে আসে। আর মিনু সেই সাদা শুভ্র ফুলটা রস করে তরমুজের উপর ছিটিয়ে দেয়, আর অমনি তরমুজে বন্দি টুনিকন্যা মুক্ত হয়ে যায়। মা, আমি মুক্ত হয়ে গেছি মা। হ্যাঁ রে মা, হ্যাঁ, এবার বাড়ি ফিরে চল তো। এরপর মিনু টুনিকন্যাকে নিয়ে বাড়ি ফিরে আসে, আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। সোনাতলি বনে আর ডিজিটাল নামে একটা স্কুল ছিল। সেই স্কুলের ম্যাডাম ছিল কাকুলি কাক। আর ডিজিটাল স্কুলে অনেক বাচ্চারাই পড়তে আসতো। একদিন ক্লাসে, গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং ম্যাডাম, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাডাম? আমিও ভালো আছি। চলো বাচ্চারা, আমরা এখন পড়াশোনা শুরু করি। সামনে তো তোমাদের পরীক্ষা আছে। ম্যাডাম, আমাদের পরীক্ষা কবে? এখনো পরীক্ষার রুটিন বের হয়নি। রুটিন বের হলে আমি তোমাদেরকে কবে পরীক্ষা হবে সেটা জানিয়ে দিব, কেমন? এখন এসো আমরা ছড়া শিখি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এভাবে কাকুলি কাক বাচ্চাদেরকে পড়াতে থাকে। এরপর পড়া শেষে কাকুলি বলতে থাকে, শোনো বাচ্চারা, আজকের মতো পড়া শেষ। আজ তোমাদেরকে আমি যা যা পড়িয়েছি এর সব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বাসায় বেশি বেশি করে পড়বে, কেমন? এগুলো পরীক্ষায় আসবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে বাচ্চারা, আজ তোমাদের ছুটি। যাও যাও, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। এরপর বাচ্চারা যে যার বাড়িতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন, বাচ্চারা শোনো, তোমাদের পরীক্ষার দিন ঠিক করা হয়েছে। আর এই যে বোর্ডে আমি তোমাদের রুটিন লিখে দিয়েছি। সবাই চটপট রুটিনটা খাতায় তুলে নাও তো। আগামী 3 তারিখ থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু। এরপর সবাই রুটিন খাতায় লিখে নেয়। ম্যাডাম, আমাদের রুটিন লেখা শেষ ম্যাডাম। বেশ ভালো, তবে শোনো একটা কথা, কাল কিন্তু তোমরা সবাই পরীক্ষার ফি নিয়ে আসবে। ম্যাডাম, পরীক্ষার ফি কত টাকা? পরীক্ষার ফি 500 টাকা। সবাই কিন্তু মনে করে ফিটা নিয়ে আসবে। ফি না দিলে কিন্তু তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না, বুঝেছো? এখন এসো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদেরকে পরীক্ষার জন্য কি কি করতে হবে।
এরপর কাকুলি ওদেরকে পড়া বুঝিয়ে দেয়। তারপর পড়া শেষে স্কুল ছুটি হয়। এরপর পরের দিন সকালবেলা সবাই আবারও স্কুলে আসে। গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই দেখি আজ তাড়াতাড়ি এসে গেছো। তোমরা সবাই পরীক্ষার ফি এনেছো তো? জি ম্যাডাম, আমরা এনেছি। খুব ভালো, তাহলে এক এক করে ফি গুলো আমার কাছে নিয়ে এসো। তোমাদের সবার ফি জমা নিয়ে তারপর আমি পড়া শুরু করব। এসো এসো, প্রথমে কুহু এসো। এভাবে কাকুলি ম্যাডাম সব বাচ্চাদের থেকে পরীক্ষার ফি জমা নেয়, শুধু টুনটুন বাদে। একে টুনটুন, তুমি পরীক্ষার ফি আনোনি? আমি যে গতকাল তোমাদেরকে বলেছি না, কেউ পরীক্ষার ফি ছাড়া স্কুলে আসবে না। আসলে ম্যাডাম, আমরা তো অনেক গরিব, তাই এত টাকা ফি দেওয়ার সামর্থ্য নেই আমাদের ম্যাডাম। ম্যাডাম, আপনি একটু দয়া করে এবার ফ্রিতে পরীক্ষা দিতে দিন না আমাকে ম্যাডাম। মাথা খারাপ নাকি? না না, ফি ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না। গরিব হয়েছিস, টাকা নেই, তো স্কুলে পড়তে এসেছিস কেন? হ্যাঁ, যা ভাগ এখান থেকে। ফি ছাড়া কোনো পরীক্ষা দেওয়া যাবে না। না না ম্যাডাম, আমাকে দয়া করুন, তাড়িয়ে দিবেন না। এই গরিব মেয়েটার দিকে একটু দয়া করুন ম্যাডাম। বার্ষিক পরীক্ষা দিতে না পারলে যে আমি পরবর্তী ক্লাসে উঠতেই পারবো না। ম্যাডাম, আমার যে অনেক স্বপ্ন, আমি পড়াশোনা করে অনেক বড় হব। চুপ কর, গরিব ফকিন্নির বাচ্চা। টাকা নেই আবার বড় বড় স্বপ্ন দেখছিস? আগে যদি জানতাম তুই গরিব, তাহলে আমি তোকে স্কুলে ভর্তি নিতাম না। যা বলছি, এক্ষুনি আমার ক্লাস থেকে বেরিয়ে যা। দুদিন বাদে পরীক্ষা, আর আজ কাহিনী করছিস? যা, দূর হ বলছি। আর কখনো স্কুলে আসবি না, বুঝেছিস? এরপর কাকুলি কাক টুনটুনকে অনেক অপমান করে ক্লাস থেকে বের করে দেয়। আর টুনটুন কাঁদতে কাঁদতে নদীর পাড়ে যায়। গরিবের স্বপ্নের কোনো দাম নেই, তাই না? আমার মা তো গরিব, পরীক্ষার ফি তো মা দিতেই পারবে না। আর ম্যাডাম তো আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিল। আমি যদি পরীক্ষা দিতে না পারি আর আমার স্বপ্ন পূরণ করতে না পারি, তাহলে আর বেঁচে থেকে কি করব? এই নদীর জলে ঝাঁপ দিয়ে আমি মরে যাব। এরপর টুনটুন নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে স্কুলের বার্ষিক পরীক্ষাও শেষ হয়ে যায়। সবাই পরীক্ষায় ভালো ফলাফল করে আর পরবর্তী ক্লাসে ভর্তি হয়। বাচ্চারা, আজ থেকে তো তোমরা নতুন ক্লাসে উঠলে। এখন কিন্তু আরো বেশি বেশি করে পড়তে হবে। চলো, আজ আমরা ইংরেজি শিখি। বলো তো। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট। কাকুলি ম্যাডাম যখন এভাবে বাচ্চাদের পড়াচ্ছিল, এমন সময় হঠাৎ স্কুলের ভিতরে পানি চলে আসে। আর পানি গড়িয়ে গড়িয়ে ক্লাসেও আসে। ক্লাসের বেঞ্চগুলো অর্ধেক পানি অবধি ডুবে যায়। এ কি, স্কুলে হঠাৎ এত পানি কোথা থেকে এলো? স্কুলে হাঁটু অবধি পানি উঠলো কিভাবে? এরপর যদি পানি বেড়ে যায়, পুরো স্কুল তো ডুবে যাবে। তখন কি হবে? ম্যাডাম, স্কুলে এত পানি এলো কি করে ম্যাডাম? পানি তো আমাদের হাঁটু অবধি এসে গেছে। এরপর তো পানি বাড়লে আমরা পানিতে ডুবে যাব ম্যাডাম। ম্যাডাম, আমাদেরকে বাঁচান ম্যাডাম। বাচ্চারা, তোমরা শান্ত হও। তোমরা সবাই যে যার বেঞ্চের উপর চড়ে বসো। আমি প্রধান শিক্ষককে ফোন দিচ্ছি। এরপর সবাই বেঞ্চের উপর চড়ে বসে। আর কাকুলি কাক ওই স্কুলের প্রধান শিক্ষক কবুতরকে ফোন করে জানায়। এদিকে খবর পেয়ে তাড়াতাড়ি প্রধান শিক্ষক স্কুলের সামনে চলে আসে। এ কি কাণ্ড, স্কুলে হাঁটু পানি? মনে হয় স্কুলে বন্যা হয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? পুরো বনের কোথাও তো কোনো পানি নেই, শুধু স্কুলের ভিতরেই পানি। এ তো অদ্ভুত ব্যাপার। না না, আগে বাচ্চাদেরকে উদ্ধার করতে হবে, পরে সবটা দেখবো। এরপর প্রধান শিক্ষক কবুতর একটা নৌকার ব্যবস্থা করে আর কাকুলি সহ স্কুলের সব বাচ্চাদের উদ্ধার করে উঁচু জায়গায় নিয়ে আসে। এভাবেই 4 দিন কেটে যায়। কিন্তু স্কুলের পানি কিছুতেই কমে না। স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে আর ক্লাস করতে পারে না। স্যার, এভাবে আর কতদিন? বাচ্চাদের তো পড়ালেখার ক্ষতি হচ্ছে। পানি কমানোর ব্যবস্থা করতে হবে তো। আসলে কাকুলি, স্কুলে পানি ওঠার ব্যাপারটা আমার কেমন জানি অদ্ভুত লাগছে। মনে হয় এটা কোনো ভুতুড়ে ঘটনা। না হলে বনের কোথাও তো বন্যা হয়নি, আর স্কুলে কেন হবে? চলো তো একবার তান্ত্রিকের কাছে গিয়ে ব্যাপারটা বলি। এরপর কবুতর আর কাকুলি মিলে তান্ত্রিকের কাছে যায়। আর
আর সবটা খুলে বলে। সব শুনে তান্ত্রিক ধ্যান করে আর ধ্যান শেষে বলতে থাকে, বুঝেছি সবটা। তোদের স্কুলে এক বাচ্চা পাখির আত্মার অভিশাপ লেগেছে, তার জন্য ওই স্কুলে পানি উঠেছে। ওই অভিশাপ কাটা না পর্যন্ত ওই স্কুলের পানি কিছুতেই কমবে না। তবে অভিশাপ শুধু ওই বাচ্চা পাখির আত্মাই কাটাতে পারবে, তাছাড়া কেউ না। কি বলছেন? বাচ্চা পাখির অভিশাপ? তবে তান্ত্রিক বাবা, যে করেই হোক ওই বাচ্চা পাখির আত্মাকে ডেকে আনুন আর আমাদের স্কুলের অভিশাপ কাটিয়ে দিন, না হলে যে বাচ্চারা আর স্কুলে পড়তেই পারবে না। এরপর তান্ত্রিক ওই আত্মাকে আহ্বান জানায় আর সাথে সাথে ওখানে টুনটুনের আত্মা প্রকট হয়। এ কি? এ তো টুনটুন, আমাদের স্কুলের সব থেকে ভালো ছাত্রী। কিন্তু টুনটুন মা, তুই আত্মা হলি কি করে? আর স্কুলেই বা কেন অভিশাপ দিয়েছিস বলতো? এরপর টুনটুনের আত্মা কাকুলির ব্যাপারে সবটা কবুতরকে খুলে বলে। জানেন স্যার, আমার খুব ইচ্ছে ছিল পড়াশোনা করার, কিন্তু শয়তান ম্যাডাম আমার ইচ্ছে পূরণ করতেই দেয়নি। তাই তো আমি মনের দুঃখে আত্মহত্যা করেছি আর প্রতিজ্ঞা করেছি ওই স্কুলে আমি পড়তে না পারলে অন্য কেউ পড়তে পারবে না। এজন্য আমার অভিশাপে স্কুলে পড়না হয়েছে। ছি ছি কাকুলি, তুমি এত খারাপ? একটা গরিব মেয়ের সাথে এমন করেছো, এজন্য তোমাকে শাস্তি পেতেই হবে। টুনটুন মারে, তুই এবারের মতো ক্ষমা করে দে, স্কুলের অভিশাপ কাটিয়ে দে মা। আমি কথা দিচ্ছি, এই কাকুলিকে আমি শাস্তি দিবই দিব। কবুতরের এমন জোরাজুরিতে টুনটুন সবাইকে ক্ষমা করে দেয় আর স্কুলের অভিশাপ তুলে নেয়। এরপর স্কুলের পানি সব কমে যায় আর বাচ্চারা আবারও আগের মতো ক্লাস করতে থাকে। এদিকে কবুতর কাকুলির শাস্তি হিসেবে কাকুলিকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় আর তখন টুনটুনের আত্মা মুক্তি পেয়ে যায়।